আচ্ছা, একটা দৃশ্য দিয়ে শুরু করা যাক। ধরুন একটা বিশাল বোর্ডের মিটিং চলছে, কোটি টাকার একটা ডিল ফাইনাল হবে। হুম। ঘরের এক পাশে জুনিয়র আর মিড লেভেল ম্যানেজাররা বসে আছেন, আর তাদের দেখলে মনে হবে যেন একটা যুদ্ধ চলছে। ক্রমাগত ফোন বাজছে, স্মার্ট ওয়াচে নোটিফিকেশন আসছে। ল্যাপটপে ইমেলের পর ইমেল। হ্যাঁ, এই দৃশ্যটা আমার খুব পরিচিত। একদম। তারা এতটাই ব্যস্ত যে মনে হচ্ছে যেন পুরো কোম্পানির ভার তাদের কাঁধে। আসলে এই যে ব্যস্ততা, এটা কিন্তু এক ধরনের পারফরম্যান্স। মানে তারা সবাইকে দেখাতে চায় যে তারা কতটা অপরিহার্য, কতটা কাজের মধ্যে ডুবে আছে। এটাকে আমরা বলি পারফর্মেটিভ প্যানিক। লোক দেখানো আতঙ্ক। বাহ, দারুণ শব্দ। হ্যাঁ, মানে তারা নিজেদের গুরুত্ব প্রমাণ করার জন্য এই ব্যস্ততার অভিনয়টা করে। ঠিক। আর এই নাটকের ঠিক উল্টো দিকে ঘরের অন্য কোণায় একজন সিনিয়র এক্সিকিউটিভ বসে আছেন, একেবারে শান্ত, স্থির। তার সামনে কোনো ল্যাপটপ নেই, হাতে স্মার্ট ওয়াচও নেই। তিনি শুধু শুনছেন, পর্যবেক্ষণ করছেন। হ্যাঁ, প্রথম দেখলে মনে হতে পারে তিনি হয়তো আলোচনায় অতটা আগ্রহী নন, বা হয়তো তিনি আর প্রাসঙ্গিকও নেই। মানে অন্যরা যখন এত ছোটাছুটি করছে, তখন তারই নীরবতাটা বেশ বেমানান লাগে। আর এখানেই তো আসল ব্যাপারটা লুকিয়ে আছে। হঠাৎ করে একটা বড় সমস্যা দেখা দিল। যে চুক্তিটা নিয়ে এত কথা, সেটা প্রায় ভিসতে যাওয়ার পথে। আচ্ছা। সঙ্গে সঙ্গে ওই ব্যস্ত ম্যানেজারদের মধ্যে সত্যিকারের আতঙ্ক ছড়িয়ে পড়ল। তাদের ছোটাছুটি আরও বেড়ে গেল, কিন্তু কোনো সমাধান আর বেরোচ্ছে না। সবাই যেন একটা গোলকধাঁধায় আটকে গেছে। আর তখন তখন সেই নীরব এক্সিকিউটিভ, যিনি এতক্ষণ চুপ করেছিলেন, তিনি প্রায় 10 মিনিট পর মুখ খুললেন। তিনি শুধুমাত্র একটা প্রশ্ন করলেন, একটাই প্রশ্ন। আর আর সেই প্রশ্নটা এতটাই সঠিক ছিল যে সেটা পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দিল। মুহূর্তের মধ্যে ঘরের সব কোলাহল, সব ছোটাছুটি থেমে গেল। সবাই বুঝতে পারল এতক্ষণ ধরে যে ব্যস্ততা চলছিল সেটা আসলে অর্থহীন ছিল। আসল ক্ষমতা তো ওই নীরব মানুষটার হাতেই। বরং তাদের দুর্বলতার লক্ষণ ছিল। মানে এটা প্রমাণ করছিল যে তাদের সহজেই রিপ্লেস করা যায়। একদম। আজকের আলোচনায় আমরা এই বিষয়টা নিয়েই গভীরভাবে কথা বলবো। আধুনিক কর্মক্ষেত্রে এই যে নীরবতা আর নিজেকে ইচ্ছাকৃতভাবে অপ্রাপ্য করে রাখা, এটা কিভাবে ক্ষমতার নতুন প্রতীক হয়ে উঠছে, আর কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই এই পুরো সমীকরণকে কিভাবে বদলে দিচ্ছে। আমার প্রথম প্রশ্নটা এখানেই। আমাদের তো সবসময় শেখানো হয় যে কর্মক্ষেত্রে সফল হতে হলে মানে খুব রেসপন্সিভ হতে হয়, সবসময় অ্যাভেলেবল থাকতে হয়। তাহলে এই এক্সিকিউটিভের ঠিক উল্টো আচরণটা কিভাবে তাকে সফল করল? এটা তো প্রচলিত ধারণার একেবারে বিপরীত। একদম ঠিক প্রশ্ন। এখানে অর্থনীতির একটা খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব কাজ করে, যেটাকে বলা হয় এক্সিকিউটিভ বটলনেক। এক্সিকিউটিভ বটলনেক। হ্যাঁ, ব্যাপারটা সহজভাবে বললে, একজন উচ্চপদস্থ নির্বাহীর সবচেয়ে মূল্যবান সম্পদ হল তার সময় আর মনোযোগ। এই দুটো জিনিসই খুব সীমিত, কিন্তু কোম্পানির সবাই তার মনোযোগ চায়। মার্কেটিং, সেলস, এইচআর সবাই চায় তাদের প্রজেক্টে এক্সিকিউটিভের অ্যাটেনশন থাকুক। আচ্ছা। ফলে তার মনোযোগের চাহিদা সবসময় তার যোগানের চেয়ে অনেক বেশি থাকে। তার মানে তার মনোযোগটাই একটা দুর্লভ পণ্যের মতো, যার যোগান কম কিন্তু চাহিদা অনেক বেশি, তাই তার দামও বেশি। একদম। যেহেতু তার মনোযোগ পাওয়াটা কঠিন, তাই যখন সেটা পাওয়া যায় তখন তার মূল্য অনেক বেড়ে যায়। তিনি যদি সবার ইমেলের বা ফোনের সঙ্গে সঙ্গে উত্তর দিতেন, তাহলে তার মনোযোগটা সস্তা হয়ে যেত। তার এই অপ্রাপ্যতা আসলে ইচ্ছাকৃতভাবে তৈরি করা একটা কৌশল, যা তার মনোযোগকে আরও মূল্যবান করে তোলে। কিন্তু এর একটা ঝুঁকিও তো আছে, তাই না? অবশ্যই আছে। আর এটা একটা বড় ঝুঁকি। কিরকম? দেখুন, একজন লিডার যখন নিজেকে এভাবে দুর্লভ করে তোলেন, তখন প্রতিষ্ঠানের ভেতরে যোগাযোগের গতি কমে যায়, সিদ্ধান্ত নিতে দেরি হয়। বিশেষ করে টেক ইন্ডাস্ট্রির মতো দ্রুত পরিবর্তনশীল জায়গায়, যেখানে অ্যাজিলিটি বা ক্ষিপ্রতা খুব জরুরি, সেখানে এই ধরনের বটলনেক পুরো টিমের কাজের গতিকে আটকে দিতে পারে। তাই তো। জুনিয়র কর্মীদের হয়তো একটা সামান্য অ্যাপ্রুভালের জন্যে দিনের পর দিন অপেক্ষা করতে হয়। ঠিক, এটাই ট্রেড অফ। তাহলে এই ঝুঁকিটা নেওয়া সত্ত্বেও কেন এই আচরণটা ক্ষমতার প্রতীক হিসাবে কাজ করে? কারণ এটা বিবর্তনীয় জীববিজ্ঞানের একটা খুব মজার তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়। তত্ত্বটার নাম হ্যান্ডিক্যাপ প্রিন্সিপল। হ্যান্ডিক্যাপ প্রিন্সিপাল? হ্যাঁ, বা প্রতিবন্ধকতা নীতি। ময়ূরের প্যাখমের কথা ভাবুন। একটা ময়ূরের এত বড় সুন্দর প্যাখম,
আসলে তার জন্য একটা বিশাল বোঝা। এটা তাকে শিকারীর হাত থেকে পালাতে বাধা দেয়, আর এটা তৈরি করতে এবং বয়ে নিয়ে যেতে প্রচুর শক্তি খরচ হয়। ঠিক, এটা তো তার জন্য একটা অসুবিধে। হ্যাঁ, কিন্তু এই অসুবিধাকারী তার যোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ। একটা দুর্বল বা অসুস্থ ময়ূর এত বড় আর সুন্দর পেখম তৈরি করার ঝুঁকি নিতেই পারবে না। তার পেখমটা আসলে একটা অনেস্ট সিগন্যাল বা সৎ সংকেত দিচ্ছে যে দেখো, আমি এত বড় একটা বোঝা নিয়েও বেঁচে থাকতে পারি, তার মানে আমি কতটা শক্তিশালী এবং যোগ্য। ওয়াও, তার মানে কর্পোরেট জগতেও ঠিক এটাই হয়? একদম। একজন জুনিয়র কর্মী কখনোই নিজেকে অপ্রাপ্য রাখার ঝুঁকি নিতে পারে না। নিতেই পারে না, কারণ তার চাকরিটাই নির্ভর করে দ্রুত সাড়া দেওয়ার ওপর। তার মানে একজন উচ্চপদস্থ নির্বাহীর এই নীরবতা বা অপ্রাপ্যতা হলো তার ময়ূরের পেখমের মতো। তিনি এই সংকেত দিচ্ছেন যে আমি প্রতিষ্ঠানে এতটাই অপরিহার্য যে আমি নিজেকে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন রাখার মতো ঝুঁকি নিতে পারি, এবং তাতেও আমার বা কোম্পানির কোনো ক্ষতি হবে না। বলা যেতে পারে সাবস্টিটিউটেবিলিটি বাফার বা প্রতিস্থাপন যোগ্যতার সুরক্ষা। তিনি জানেন যে তাকে সহজে কেউ প্রতিস্থাপন করতে পারবে না, তাই তিনি অগভীর তাৎক্ষণিক কাজ থেকে নিজেকে সরিয়ে রেখে গভীর এবং কৌশলগত চিন্তাভাবনার জন্য সময় বের করতে পারেন। তার নীরবতা আসলে একটা অত্যন্ত ব্যয়বহুল সংকেত, যা তার ক্ষমতার গভীরতাকে প্রমাণ করে। আচ্ছা, এই নির্বাহীর ক্ষমতার ঠিক উল্টো দিকে তো রয়েছেন সেই কর্মীরা, তাই না? যারা সবসময় ব্যস্ত থাকার একটা প্রচণ্ড চাপ অনুভব করেন। তাদের ওই পারফরমেটিভ প্যানিকের পেছনের কারণটা কি? এটা কি শুধুই লোক দেখানো? না, এটা শুধুই লোক দেখানো নয়, এটা একটা প্রতিরক্ষামূলক কৌশলও বটে। আজকের কর্মক্ষেত্রের সংস্কৃতিটাই এমন, যেটাকে বলা হয় অলওয়েজ অন কালচার। সর্বদা সক্রিয় থাকার সংস্কৃতি। হ্যাঁ, প্রযুক্তি আমাদের স্বাধীনতা দেওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। স্ল্যাক, হোয়াটসঅ্যাপ, ইমেল এগুলো আমাদের জন্য একটা অদৃশ্য শিকল তৈরি করেছে। আমরা অফিসে থাকি বা ছুটিতে, কাজ আমাদের পিছু ছাড়ে না। আমার মনে হয় এটা আমাদের সবারই অভিজ্ঞতা। ছুটির দিনেও অফিসের নোটিফিকেশন এলে মনে হয় যেন একটা অদৃশ্য চাবুক পিঠে এসে পড়ল। এই যে নমনীয় কাজের পরিবেশ বা ফ্লেক্সিবিলিটি দেওয়ার কথা বলা হয়, সেটা তো আসলে একটা ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ঠিক তাই, একেই বলে প্যারাডক্স অফ ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তার বিরোধাভাস। আর এই সংস্কৃতি কর্মীদের মধ্যে এক ধরনের ইনভিজিবল বার্নআউট বা অদৃশ্য অবসাদ তৈরি করছে। ইনভিজিবল বার্নআউট? হ্যাঁ, এটা শুধু শারীরিক ক্লান্তি নয়, এটা মানসিক এবং আবেগিক অবসাদ। কর্মীরা সবসময় একটা উদ্বেগের মধ্যে থাকে যে যদি তারা দ্রুত সাড়া না দেয়, তাহলে তাদের অযোগ্য বা অকর্মা ভাবা হবে। কিন্তু এর জন্য কি কর্মীরাই নিজেরাই দায়ী নন? মানে তাদের তো নিজেদের একটা সীমানা ঠিক করা উচিত। এখানেই সমস্যা। এটা ব্যক্তিগত অভ্যাসের চেয়েও বেশি প্রাতিষ্ঠানিক সমস্যা। যখন কোম্পানির সিইও রাত 10টায় একটা ইমেল পাঠান এবং আশা করেন যে সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়া হবে, তখন সেটা একটা অলিখিত নিয়ম হয়ে দাঁড়ায়। আচ্ছা, মানে টপ ডাউন কালচার। একদম। যখন কর্মীদের কাজ নিরীক্ষণের জন্য বিভিন্ন ডিজিটাল টুল ব্যবহার করা হয়, তখন তারা সবসময় নজরদারিতে থাকার একটা চাপ অনুভব করে। এই প্রাতিষ্ঠানিক নিয়মগুলোই কর্মীদের ওপর এই অদৃশ্য চাপ তৈরি করে। আর এই চাপের ফলাফল কি দাঁড়ায়? এর ফলে কর্মীরা মনে করে তাদের মূল্য নির্ভর করে তারা কত দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারছে তার উপর, তাদের কাজের গভীরতার উপর নয়। এর ফলে তাদের গভীর এবং কৌশলগত চিন্তা করার ক্ষমতা কমে যায়। তারা শুধু অগভীর প্রতিক্রিয়াশীল কাজে ব্যস্ত থাকে। ঠিক, সারাদিন ইমেলের উত্তর দেওয়া, মিটিংয়ে থাকা, এগুলোই তাদের প্রধান কাজ হয়ে দাঁড়ায়। এতে তাদের মধ্যে যে সৃষ্টিশীলতা বা সমস্যা সমাধানের গভীর ক্ষমতা ছিল, সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তারা ব্যস্ততার অভিনয় করে, কারণ তারা প্রতিস্থাপিত হয়ে যাওয়ার ভয়ে ভীত। তার মানে তাদের এই লোক দেখানো ব্যস্ততা আসলে একটা সংকেত দিচ্ছে যে আমার সময়টা খুব সস্তা আর আমাকে এনি টাইম পাওয়া যাবে। এটা তাদের দুর্বলতাকেই প্রকাশ করছে। একদম। একদিকে একজন নেতার নীরবতা, যা তার গভীর চিন্তার প্রতীক, আর অন্যদিকে কর্মীদের কোলাহল, যা তাদের অগভীর কাজের প্রমাণ। এই বিভাজনটা আধুনিক কর্মক্ষেত্রে একটা মারাত্মক প্রভাব ফেলছে। এই বিভাজন তো হয়তো আগে থেকেই ছিল, কিন্তু আমার প্রশ্ন হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আসার পর এই সমীকরণে কি পরিবর্তন আসছে? এআই কি ব্যবধানটা কমাচ্ছে নাকি আরও বাড়িয়ে তুলছে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর উত্তরটা হলো এআই এই বিভাজনকে কমাচ্ছে না,
বরং আরও অনেক বেশি গভীর এবং বিপজ্জনক করে তুলছে। তাই নাকি? কিভাবে? মূলত দুইভাবে এটা ঘটছে। প্রথমত, এআই সাধারণ এবং পুনরাবৃত্তিমূলক কাজগুলো, মানে যেগুলোকে আমরা লো লেভেল কমিউনিকেশন নয়েজ বলি, সেগুলো খুব দক্ষতার সাথে নিজের হাতে তুলে নিচ্ছে। যেমন ডেটা বিশ্লেষণ করা, রিপোর্ট তৈরি করা, রুটিন ইমেইল লিখা। এই কাজগুলো এখন এআই খুব সহজেই করতে পারে। তার মানে যে অগভীর কাজগুলো করে জুনিয়র কর্মীরা নিজেদের ব্যস্ত দেখাতো, সেই কাজগুলোর আর প্রয়োজন থাকছে না। একদম। সিইও বেঞ্চের মতো কিছু গবেষণায় দেখা গেছে যে অনেক কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এআই মানুষের সমান বা তার চেয়েও ভালো পারফর্ম করছে। এর ফলে যা হচ্ছে, উচ্চপদস্থ নেতারা এই অগভীর কাজগুলো এআইকে দিয়ে দিচ্ছেন এবং নিজেদের জন্য আরও বেশি সাবুদা পাচ্ছেন। তারা আরও বেশি করে গভীর চিন্তার জন্য সময় দিতে পারছেন। ঠিক। ফলে তাদের নীরবতা এখন আরও শক্তিশালী, আরও একচেটিয়া একটা সম্পদে পরিণত হচ্ছে। নীরবতা এখন একটা বিলাসিতা, যা শুধু শীর্ষ নেতারাই উপভোগ করতে পারছেন। এটা একটা পজিশনাল গুড হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এর একটা ঝুঁকিও তো আছে, তাই না? যদি নেতারা এই সমস্ত অগভীর কাজ এআইকে দিয়ে দেন, তাহলে তারা কি প্রতিষ্ঠানের সাধারণ কর্মীদের বাস্তবতা থেকে আরও দূরে সরে যাবেন না? মাটির সঙ্গে তাদের যোগাযোগটা তো পুরো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। অবশ্যই পারে। এটা একটা বড় ঝুঁকি। কিন্তু এর চেয়েও বড় এবং বিপজ্জনক দিকটা হলো দ্বিতীয় প্রভাবটা। সেটা হলো হলিউড মাইন্ড বা ফাঁপা মনের ঝুঁকি। ফাঁপা মন ব্যাপারটা ঠিক কি? একটা উদাহরণ দিই, যখন থেকে আমরা ব্যাপকভাবে জিপিএস ব্যবহার করা শুরু করেছি, তখন থেকে আমাদের নিজেদের দিক চেনার ক্ষমতা বা রাস্তা মনে রাখার ক্ষমতা কি কমে যায়নি? হ্যাঁ, তা তো বটেই। এখন জিপিএস ছাড়া কোথাও যাওয়ার কথা ভাবতেই পারি না। আমরা এখন আর নিজের মস্তিষ্ককে দিক নির্দেশনার জন্য ব্যবহার করি না, পুরোটাই যন্ত্রের উপর ছেড়ে দিয়েছি। এআইয়ের ক্ষেত্রেও ঠিক এটাই হওয়ার আশঙ্কা রয়েছে। যখন আমরা কোনো রিপোর্ট সংক্ষিপ্ত করার জন্য বা কোনো জটিল সমস্যা সমাধানের জন্য বা এমনকি একটা ইমেল লেখার জন্য এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভর করতে শুরু করব, তখন আমাদের নিজস্ব সমালোচনামূলক চিন্তাভাবনার ক্ষমতা, হ্যাঁ, কাঠামোবদ্ধ চিন্তা করার ক্ষমতা ধীরে ধীরে ভোঁতা হয়ে যাবে। আমরা চিন্তা করার মতো কঠিন কাজটা এড়িয়ে যেতে শিখব। আমাদের মস্তিষ্কটা অলস হয়ে পড়বে, ভেতরটা ফাঁপা হয়ে যাবে। এটা তো বেশ ভয়ের কথা। তার মানে কর্মক্ষেত্রে একটা নতুন বিভাজন তৈরি হচ্ছে। একদিকে একদল মানুষ যারা এআইকে সহকারী হিসেবে ব্যবহার করে নিজেদের চিন্তাকে আরও ধারালো করছে, আর অন্যদিকে আর এক দল যারা এআই এর উপর নির্ভর করে নিজেদের চিন্তা করার ক্ষমতাটাই হারিয়ে ফেলছে। ঠিক তাই। এর ফলে কর্মক্ষেত্রে একটা নতুন জ্ঞানভিত্তিক বর্ণপ্রথা বা কগনিটিভ কাস্ট সিস্টেম তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। কগনিটিভ কাস্ট সিস্টেম। হ্যাঁ, যেখানে একেবারে ওপরের স্তরের নেতারা এআইকে ব্যবহার করে নিজেদের চারপাশে একটা কগনিটিভ পরীক্ষা বা জ্ঞানভিত্তিক দুর্গ তৈরি করছেন। তারা জটিল সমস্যা নিয়ে ভাবছেন, কৌশল নির্ধারণ করছেন। আর অন্যদিকে সাধারণ কর্মচারীরা যাদের অগভীর কাজগুলো এআই দখল করে নিয়েছে, তারা মেশিনের নির্দেশ পালন করার কর্মীতে পরিণত হচ্ছেন। তাদের মেশিনের দ্বারা প্রতিস্থাপিত হওয়ার ঝুঁকিও বাড়ছে। তাহলে এই নতুন পৃথিবীতে টিকে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাটা কি হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হবে কগনিটিভ সভরেনিটি বা জ্ঞানভিত্তিক সার্বভৌমত্ব। জ্ঞানভিত্তিক সার্বভৌমত্ব। অর্থাৎ কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই নিজে থেকে গভীরভাবে চিন্তা করার ক্ষমতা, জটিল সমস্যার সমাধান করার ক্ষমতা এবং নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা। যারা এই ক্ষমতাটা ধরে রাখতে পারবেন, তারাই এই নতুন ব্যবস্থার শীর্ষে থাকবেন। আর যারা নিজেদের চিন্তার ভার পুরোপুরি যন্ত্রের হাতে তুলে দেবেন, তারা এই বর্ণপ্রথায় পিছিয়ে পড়বেন। ক্ষমতা আর শুধু পদে থাকবে না, ক্ষমতা থাকবে চিন্তা করার দক্ষতায়। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনা যায়, আমরা একজন নীরব নির্বাহীর গল্প দিয়ে শুরু করেছিলাম, যার নীরবতা আসলে ছিল তার ক্ষমতার চূড়ান্ত প্রকাশ। আমরা দেখলাম যে এক্সিকিউটিভ বটলনেক এবং হ্যান্ডিক্যাপ প্রিন্সিপালের মতো তত্ত্ব দিয়ে এই আচরণটাকে ব্যাখ্যা করা যায়। হ্যাঁ, তার নীরবতা ছিল একটা ব্যয়বহুল সংকেত, যা প্রমাণ করে যে তিনি কতটা অপরিহার্য। এর বিপরীতে আমরা দেখেছি অলওয়েজ অন কালচারের মধ্যে আটকে থাকা কর্মীদের কথা, যাদের পারফর্মেটিভ প্যানিক বা লোক দেখানো ব্যস্ততা আসলে তাদের দুর্বলতা এবং প্রতিস্থাপন যোগ্যতারই সংকেত দেয়। একদম। অন্যদিকে সাধারণ কর্মীদের জন্য হলিউড মাইন্ড বা চিন্তা করার ক্ষমতা হারানোর ঝুঁকি তৈরি করছে, যার ফলে জ্ঞানভিত্তিক সার্বভৌমত্ব বা নিজে চিন্তা করার ক্ষমতাই হয়ে উঠছে ক্ষমতার নতুন এবং আসল মাপকাঠি। চূড়ান্ত কথাটা হলো,
আজকের এই কোলাহলপূর্ণ ডিজিটাল অর্থনীতিতে সবচেয়ে বেশি শোরগোল করা মানুষটা আর সবচেয়ে ক্ষমতাধর নয়, ক্ষমতা এখন তাদের হাতেই কেন্দ্রীভূত হচ্ছে যারা এই কোলাহলের মধ্যে ইচ্ছাকৃতভাবে নীরবতা বজায় রাখার সামর্থ্য এবং সাহস রাখেন। সেই নীরবতাই হয়ে উঠছে সবচেয়ে দামি বিলাসিতা এবং ক্ষমতার চূড়ান্ত প্রতীক।